ত্রিপুরায় এই মুহূর্তে 131টি কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং রাজ্য সরকারের 38টি প্রকল্প চালু আছে। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে এই প্রকল্পগুলো যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা অনস্বীকার্য। তবে প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিরোধীদের নানান অভিযোগ রয়েছে। শুক্রবার 2025-26 সালের রাজ্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অর্থমন্ত্রীর দাবি, এই বাজেট রাজ্যকে বিকশিত করে তোলার একটি রূপরেখা। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের সার্বিক বিকাশের লক্ষ্যে একটি সর্বাঙ্গীন বাজেট। উল্টো দিকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেছেন, এই বাজেট দিশাহীন এবং উদ্দেশ্যহীন। এখানে উল্লেখ্য, গতবারের তুলনায় এবছরের বাজেট বৃদ্ধি হয়েছে 4,618.77 কোটি টাকা। এবারের বাজেট বরাদ্দ 32,423.44 কোটি টাকা। কেমন হয়েছে এবারের বাজেট তা নিয়ে চর্চা চলছে এখন চারিদিকে। নারী ক্ষমতায়ন, পরিকাঠামো নির্মাণ, প্রযুক্তির ব্যবহার এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের মতো বিভিন্ন বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে এবারের বাজেটে। তবে এবারের বাজেটে কর্মসংস্থানকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে সেই দিকে তাকিয়ে আছে রাজ্যের যুবরা। কি বলছে বিভিন্ন সংগঠনের, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ বাজেটের কর্মসংস্থানের বিভিন্ন দিক বা বাজেটে কর্মসংস্থানের সুযোগ কতটা সৃষ্টি হবে তা নিয়ে একটি বিশেষ টক শোতে আমার সাথে রয়েছেন এআইএসএফ নেতৃত্ব শুভদীপ মজুমদার এবং বিশিষ্ট প্রদেশ বিজেপি নেতৃত্ব রানা ঘোষ। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। শুভদীপ, প্রথমে আপনার কাছে আসি। সার্বিকভাবে এবারের বাজেট কেমন হয়েছে, কি বলবেন? দেখুন, বাজেটের কথা আপনি যদি বলেন, প্রতিবার বাজেটের পেশ হওয়ার পর রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বা এখন যিনি আছেন, ওদের মুখ থেকে আমি একটা কথাই শুনতে পারি যে আগে ত্রিপুরা রাজ্যে এমন বাজেট কোনোদিনে হয়নি। আমি বুঝি না, গত 7 বছর ধরে ওদের সরকার চলছে এবং 60টি বাজেট ওরাই পেশ করে গেছেন। তো ওদের কি রকমের এমন কনস্ট্যান্ট ছিল বা কে ওনাদের আটকিয়েছে এই রকমের বাজেট পূর্বে দেওয়ার জন্য, সেটা আমি বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, এটা ওনাদের পক্ষ, ওনারা তো বলবেনই, ওরা তো বাজেটকে ডিফেন্ড করবেনই। সার্বিকভাবে আপনারা যদি বাজেটটাকে দেখেন, বিজেপি কয়েকটা ক্লেমস করছে, সেই জিনিসটা আমি প্রথমে বুঝাতে চাই যে বিজেপি বলছেন আগের বারে থেকে এবারে বাজেটে যে টাকার যে পরিমাণ সেটা 16.61% বৃদ্ধি পেয়েছে। কিন্তু আপনি যদি আগের বারের বাজেটের সংশোধিত বাজেটটা পেশ হওয়ার পর যে একটা সংশোধিত বাজেট পাস হয়েছে, ওটা নিরিখে আপনি যদি দেখেন এবারে বাজেট, সেটা টোটাল মাত্র 9% ইনক্রিজ হয়েছে। আচ্ছা, এবার আপনি যদি দেখেন যে রাজ্যের উপরে যে বোঝা, ঋণের বোঝা, আমরা দেখেছি বিগত বামফ্রন্ট সরকার গত 25 বছর শাসন করার পর ঋণের বোঝা ছিল 12,903 কোটি টাকা। আমরা দেখেছি বিজেপি এই 7 বছরে ঋণের বোঝা, ওরা বলছেন ডাবল ইঞ্জিন সরকার, ওরা গেলেই নাকি মুখ্যমন্ত্রী যখনই দিল্লি যান কোথাও 600 কোটি 1200 কোটি মানে যত পারছেন ঢালাও ওদের টাকা দিয়ে দিচ্ছে। টাকা দেওয়ার পরেও এই 7 বছরে ত্রিপুরা রাজ্যের ঋণের বোঝা বেড়ে দাঁড়িয়েছে 8,000, মানে আগে তো ছিল 12,000, তারপরে এক্সট্রা এখন ইনক্লুড হয়েছে 8,975 কোটি টাকা। এবং এবারে বাজেট যদি আমরা অ্যানালাইসিস করি, এভাবে আরো বৃদ্ধি পাবে। মনে করুন টোটাল হয়ে দাঁড়াবে 10,200 কোটি টাকার আরো ঋণের বোঝা রাজ্য সরকারের উপর চাপিয়ে মানে আসবে। ওকে, মানে তার মানে আপনি বলছেন প্রায় 23,000 কোটি টাকা হয়ে যাবে ঋণের বোঝা রাজ্য সরকারের উপর। আপনি দেখেছিলেন যে এবার যদি ভিশন ডকুমেন্টের কথা বলুন, গত 7 বছরের যে বাজেট, সে বাজেটে 2018 ভিশন ডকুমেন্টের যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল তার কতটুকু পূরণ করা হয়েছে এবং বিভিন্ন সময়, এবং রাজ্যের যে বাজেটটা এবার হয়েছে সেটা পুরোপুরি উদাসীন। মানে বিরোধী দলনেতা যেটা বলেছেন সেটা একদম ঠিক, যে এটা উদাসীন বাজেট। জনগণের, যুবদের যে আশা, সে আশাকে চূর্ণ করেছে এই বাজেট। আপনারা দেখুন, এই যে বিগত দিনে আমাদের এখানে যে বন্যা হয়েছে, কৃষকদের নিয়ে কোন রকমের প্রকল্প সেরকম আমরা দেখতে পারিনি এখানে। আচ্ছা, আমরা দেখেছি। এবং শিক্ষা ক্ষেত্রে বলুন, মানে চূড়ান্ত কোন রকম
এর বরাদ্দ আমরা দেখতে পারি। সুদীপ বাবু, আমি আসবো বিভিন্ন খাতে। আপনি যেটা বলছেন, কৃষি বলছেন, আপনি শিক্ষা বলছেন, সবকিছুই বলছেন, কিন্তু সার্বিকভাবে বাজেট আপনি তাহলে বলছেন আপনারা তাহলে খুশি নন, এবং রাজ্যের জনগণ খুশি নন। রাজ্যের জনগণ খুশি নন, আপনাদের অবস্থান সেখানে। এবং আপনি বলছেন যে এইখানে যে তুলে ধরেছেন যে রাজ্যের ঋণ বেড়েছে, ঋণগ্রস্ত হয়েছে আরো বেশি, এবং এবারের বাজেটের ফলে আরো বেশি ঋণগ্রস্ত হবেন বলে আপনাদের বক্তব্য। ওকে, আমি আসবো ফিরে আপনার কাছে। বিশেষ করে কর্মসংস্থান আমাদের আজকের এজেন্ডা, যে এবারের বাজেটে রাজ্যের যুবদের জন্য কতটা কর্মসংস্থান সৃষ্টি করবে, কর্মসংস্থানের পথ কতটা সুগম হবে, সে বিষয়ে আমরা আলোচনা করব। মূল আলোচনা আমাদের সেখানে। কিন্তু রানাবাবু, আপনার কি মনে হয় এবং আপনি কি দেখছেন এবারের বাজেট সম্পর্কে? কেমন হয়েছে বাজেট? নমস্কার। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আমাকে যারা রাজ্যে বহিরাজ্যে শুনতে পারছেন, সকলকে শুভ সন্ধ্যা। দেখুন, এবারের যে বাজেটটা হয়েছে, এই বাজেট মূলত কি কি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে, যেটা আপনিও বলেছেন কিছুক্ষণ আগে, আমি একটু ডিটেলসে গিয়ে বলছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার এবং আমাদের যিনি বাজেটটা পেশ করেছেন, আমাদের মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, এবং যারা এগুলো নিয়ে চর্চা করেছেন, সমস্ত বিষয় নিয়ে তারা বাজেট আলোকপাত করে সকলের সামনে তুলে ধরেছেন, এবং একটা সুন্দর একটা বাজেট 32,423.44 কোটি টাকার বাজেটটা পেশ করেছেন। মূলত প্রথমে গরিব, তারপর যুবশক্তি, অন্নদাতা মানে কৃষক, নারী শক্তি সহ সকল শ্রেণীর কল্যাণে এই বাজেট বানানো হয়েছে। এবং আমরা লক্ষ্য করেছি, আমি যদি পরবর্তী আমাকে যদি সুযোগ দিন আপনি, স্বাস্থ্য, তারপর এডুকেশন, শিক্ষা, তারপর ফিশারি বলুন, কৃষি বলুন, কৃষিরই একটা পার্ট, স্পোর্টস বলুন, সমস্ত বিষয়ের উপর, এবং এছাড়া আমাদের যে ভেহিকেলের বিভিন্ন বলতে আমাদের মোটর স্ট্যান্ডগুলোর উন্নতি, যানজটের জন্য যে একটা আমাদের বিভীষিকাময় পরিস্থিতি থাকে, বিশেষ করে স্কুল অফিস টাইমে, সেটার উপর আলোকপাত করা হয়েছে, কি করে যানজট মুক্ত করা যায়, রাস্তার সংখ্যা কি করে বাড়ানো যায়। এই সমস্ত বিষয়ের উপর লক্ষ্য রেখে মানুষের কল্যাণার্থে, রাজ্যের জনগণের কল্যাণার্থে, আমার মনে হয় বিগত সরকার তো বাদই দিলাম, আমাদের সরকারও একের থেকে একটি সুন্দর বাজেট পেশ করেছে। তারপরেও আমি বলবো এই বাজেট একদম পুঙ্খানুপুঙ্খভাবে তারা বারবার যাচাই করে আমার মনে হয় বাজেটটা করেছেন, এত সুন্দর বাজেট। পরবর্তী সময় আমি যদি বলি, জানি না ওনারা কোন অঙ্ক কষেন, কোন জায়গায় বসে তারা কোন কি বলবো, এই যে বললেন 9% ইনক্রিজ হয়েছে, আরো ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। উনি ভিশন ডকুমেন্টস, আমার প্যানেলিস্টের কথা বলছি, উনি ভিশন ডকুমেন্টস এর কথা বললেন, বন্যার কথা বললেন, জনগণ খুশি নয়, অনেক কিছু বললেন উনি। তো মূলত বাজেটটা যেই বিষয়ের উপর আলোকপাত করেছে সেটা তো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার যদি আমি ছোটখাটো কিছু বিষয় বলি, যে দেখুন, বন্যা এই রাজ্য এবং রাজ্যের বাইরেও বিভিন্ন রাজ্যের বিভীষিকাময় পরিস্থিতি ছিল। প্রথম অবস্থায় সার্ভে করে কৃষকদের 1,000 টাকা করে দেওয়া হয়েছে, এবং পরবর্তী সময়, আমি বেশি বলবো না এটা নিয়ে, আমি এরকমও কৃষক দেখেছি ইদানিং কালে তাদের 20,000 টাকা পর্যন্ত তাদের দেওয়া হয়েছে। এছাড়া 9,000, 10,000, 12,000, 15,000 প্রতি ঘরে ঘরে সার্ভে করে প্রত্যেক কৃষকদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের দেওয়া হয়েছে। এবং বন্যাটা স্বাভাবিক কারণে একটা বিভীষিকাময় পরিস্থিতি ছিল, রাজ্যের আপাময় জনগণ এটার জন্য হাত বাড়িয়েছে, সাহায্য করেছে, সেটা আমরা সকলেই জানি। কিন্তু পরবর্তীতে এই বছর যে কৃষকদের থেকে আমরা যেটা সার্ভে করেছি, কৃষকরা বলছে বন্যা হয়েছে, আমাদের ক্ষতি হয়েছে, কিন্তু এই বছর আমাদের ফসলের উৎপাদন এই পরিমাণে বেড়েছে কল্পনার বাইরে। সেটা হয়তো একটা পলি মাটির একটা বিষয় থাকবে, সেটা আমার জানা নেই। উনি বলছেন যে জনগণ খুশি না, জানি না ওনারা কোন জায়গায় গিয়ে সার্ভে করেন,
বাংলাদেশ গিয়ে সার্ভে করেন না ত্রিপুরাতেই সার্ভে করেন আমি জানি না। আমরা একটা সার্ভে করেছি, আমরা ছোটখাটো সার্ভে করছি এবং চলছে। বাজেটটা মাত্র গতকালকে বেরোলো, মানুষ প্রচন্ড পরিমাণে খুশি। রাজ্যের জনগণ দুহাত তুলে আশীর্বাদ করছেন, মায়েরা, যুবশক্তিরা, কর্মচারীদের 3% দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। অস্বাভাবিক খুশি কর্মচারীরা, এত সুন্দর একটা বাজেট। আমাদের যারা কন্যাদায়গ্রস্ত পিতারা, যাদের জন্য কোনো সময় বিগত সরকার চিন্তা করেনি, তাদের পরবর্তী সময় 18 বছর হলে তাদের নামে 50,000 টাকা করে বরাদ্দের ব্যবস্থা করে দিয়েছে। এছাড়া বিগত দিনের সরকার এই রাজ্য থেকে যে মোটা অঙ্কের টাকা নিয়ে তারা ওই একে গোপালম ভবন নির্মাণ করেছে দিল্লিতে, যদি তারা এটা না করতো হয়তো আমাদের রাজ্য সরকার এবার বাজেটে, আমি বলছি এবার বাজেটে এত সুন্দর একটা বললো গরিবদের জন্য খাবার ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, এটার ব্যবস্থা করবে, বিস্তারিত বলবেন অবশ্যই। আমরা আমাদের বললে শেষ হবে না। আমাদের আজকের যে এজেন্ডা, আমরা যেটা জানতে বসেছি আজকে এই টক শোতে, আসলে বাজেট কেমন হয়েছে আমরা আপনাদের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম এবং আপনারা বাজেটের ভেতরে ঢুকছেন। এখন বাজেটে কি কি উল্লেখ করা হয়েছে সেটা রাজ্যবাসী অনেকেই এতক্ষণে জেনে গেছেন। যেটা জানার, যুবরা আজ বসে আছে আমাদের আজকের এই টক শো দেখার জন্য, কারণ সেখান থেকে আপনাদের মুখ থেকে জানতে চাইছি আমরা যে যুবদের জন্য কর্মসংস্থানের কি দিক বেরিয়ে আসবে, কি কি পথ সুগম হবে এই বাজেটের মাধ্যমে। তবে তার আগে গতবারের তুলনায় 4,618.77 কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে এবার বাজেটে। তাদের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে কতটা ত্বরান্বিত হবে বলে মনে করেন শুভদীপ বাবু আপনি? গতবারের তুলনায় বাজেট এবার বেড়েছে, আপনি যেটা বলছিলেন যে সংশোধিত বাজেট যেটা, তারপর সেটা 9% বেড়েছে, তারপরও বেড়েছে, 9% হলে বেড়েছে, 12% হোক বা 9% হোক বেড়েছে। এখন বিভিন্ন উন্নয়ন কতটা ত্বরান্বিত হবে বলে আপনি মনে করছেন? সেটা শিক্ষা হতে পারে, স্বাস্থ্য হতে পারে, কৃষি হতে পারে, গ্রাম উন্নয়ন হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে। দেখুন, এবারে বাজেট ওরা যারা শিক্ষা যে উন্নয়নের কথা ওরা বলছেন, উনি বললেন যে, আমি ওনার কথা কিছুটা আমি করছি, উনি বললেন যে ফসল ভালো হয়েছে, কৃষকরা বলছেন, উনি বললেন কৃষকরা টাকা পেয়েছে, ওদের সার্ভেতে হয়তো কৃষকরা টাকা পেয়েছে, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিতে আমরাও তো সার্ভে করি, ওরা একা তো ওরা সার্ভে করে না, আমরাও সার্ভে করি। আমরা সার্ভে করে দেখেছি বিভিন্ন জায়গায় মুখ চিনে টাকা পৌঁছানো হয়েছে কৃষকদের। প্রথম। দ্বিতীয়, কর্মচারীদের ডিএর কথা বলছেন। আমরা বামফ্রন্ট সরকার বিগত দিনে যেভাবে আমরা ডিএ দিয়ে গেছিলাম, যখন আমরা মানে 2018-তে ওরা যখন আসনে বসে, তখন ডিফারেন্স ছিল 0.something ছিল। তো প্রবলেমটা কি হলো, তারপরে এখন বেড়ে হয়ে গেছে 20%। এখন 3% দেওয়ার পরেও আমরা দেখছি যে কেন্দ্রের সাথে এখনো 20% ফারাক আছে। তাহলে ওরা কর্মচারীদের দিয়ে হলো, আমরা এতটা কমিয়ে আনতে পারলাম কেন্দ্রের সাথে গ্যাপটা, ওদের এত ডাবল ইঞ্জিন সরকার এত টাকা পাওয়ার পরেও কেন ওদের এত ঘাটতি, মানে এত ডিফারেন্স থাকবে কেন্দ্রের সাথে? 20%-এর ডিফারেন্স। উনি বললেন মেয়ের বিয়ের কথা, না উনি মেয়ের বিয়ের টাকা দিচ্ছেন, ওরা বলছেন যে 18 বছর হলে টাকাটা পাবেন, কিন্তু ওনারা একটা শব্দ ওনারা সবসময় এটাকে মানে কি বলবো চাদরে ঢেকে রাখছেন, সেটা হলো সবার জন্য নয়, শুধু অন্তর্দয় যে ফ্যামিলিগুলো, অন্তর্ভুক্ত যে ফ্যামিলিগুলো, তাদের জন্য শুধু এটা বরাদ্দ করা হয়েছে। প্রথম, কোটিপতি যারা আছে তাদেরকেও দেওয়া হবে নাকি? আপনি বলুন, এটা সবই বললে সব বলতে হবে যে যাদের ব্যবস্থা আছে, যারা কোটিপতি, যাদের ব্যাংক ব্যালেন্স বড় আছে, তাদেরকে দেওয়া হবে। আমি কোটিপতিদের কথা বলছি না তো, বললে সব, আরে আপনি বললে সব বলতে হবে। আরে বলতে তো দেন, কথাটা অর্ধেক বলবেন, আপনি বলছেন না তো। রানাবাবু শুনতে দিন, বলুন। দেখুন, অন্তর্দয় ছাড়াও তো গরিব মানুষ আছে ত্রিপুরা রাজ্যে। শুধু অন্তর্দয় ওরা আমরা জানি সবচেয়ে নিম্নতম স্তরে আছে, যাদের মাসিক আয় মানে একদম নেই বললেই চলে। আমি আপনাদের সরকার দেননি কেন? বলতে দিন না রে বাবা, ঠিক ঠিক আপনি বলেছেন আপনাকে একবার আটকায় দিতে হবে, আমাকে বলতে দিন না। সুদীপ বাবু বলুন, আপনি বলুন। মানে এখন কি হয়েছে, এছাড়াও তো গরিব মানুষ আছেন। প্রথম, মেয়েদের বিয়ে নিয়ে ওরা করছেন, কিন্তু মহিলাদের শিক্ষার ব্যবস্থা আপনি দেখুন, রাজ্যের স্কুল কলেজগুলোতে যে রকমের অবস্থা, সেরকমের শিক্ষা এখন তলানিতে। আমি যদি আমার কথা নয়, এটা মুখ্যমন্ত্রী জবাব দিয়েছেন বিধানসভায়, রাজ্যের যে ইয়েরা আছে মানে 31টি যে ডিগ্রি কলেজ আছে, তার মধ্যে শুধু 11টিতে একদম স্থায়ী প্রিন্সিপাল আছে। 13টি ডিগ্রি কলেজে প্রিন্সিপাল নিয়োগের কথা আপনি শুনেছেন নিশ্চয়ই, হতো সেটা তো প্রক্রিয়া চলছে।
ওনারা প্রক্রিয়া চলছে। আমি আপনাকে টিপিএসসির বিভিন্ন জায়গায় প্রক্রিয়া বেরোচ্ছে, একবার 5 বার 6 বার করে একদম পিছাচ্ছে। ওরা নিয়োগ কবে শেষ করবে তা নিয়ে মানুষ গ্যারান্টি পাচ্ছে না। এইসব ওদের কথা এবং কাজের মধ্যে অনেক ফারাক আছে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে মুখ্যমন্ত্রী তথ্য, আমাদের তথ্য না, মুখ্যমন্ত্রী বিধানসভায় তথ্য দিয়েছেন যে 1009টি ভ্যাকেন্সি আছে। গ্রুপ এ তে 319টি ভ্যাকেন্সি, গ্রুপ বি তে 2টি ভ্যাকেন্সি, গ্রুপ সি তে জিআরবিটির মাধ্যমে নিয়োগ ওরা করেছেন। ভ্যাকেন্সি বলে নিয়োগগুলো বলবেন, কি বলে নিয়োগ করা হয়েছে এটাও বলবেন। আমি বলছি আপনি বলুন ভ্যাকেন্সি বলুন। জিআরবিটি তে মানুষ চাকরি পেয়েছেন, তারপরেও এত ভ্যাকেন্সি, তাহলে আরো নিয়োগের যে কথা, সেই কথা আপনি কি বিধান ইয়েতে পেয়েছেন? বাজেটে এত বাজেটে নিয়োগ, বাজেটে কি এরকম লেখা থাকে কত নিয়োগ করা হবে? বাজেট কি নিয়ে হয়? আরে বাজেটটা কি নিয়ে হয়? চাকরি সৃষ্টি, কর্মসংস্থানের সৃষ্টির জন্য আপনারা টাকা বাজেট করবেন না, অ্যালট করবেন না টাকা? চাকরি দেওয়ার জন্য একটা টাকা বরাদ্দ করবেন না আপনারা? দীর্ঘমেয়াদী বাজেট বলতে কিছু বুঝেন আপনারা? দীর্ঘমেয়াদী বাজেট কোনটার উপরে আলোকপাত করা হয় সেটা আপনারা জানা আছে। আপনারা কি চাকরিটাকে দীর্ঘমেয়াদী বাজেটে রাখবেন না? কথা বলেননি, কর্মসংস্থানের ব্যাপারটা রাখবেন না আপনারা? রাখবেন না আপনারা কর্মসংস্থানের ব্যাপারটা? শুভদীপ বাবু, রানা বাবু, আমরা এক এক করে শুনি। যুবরা বসে আছে, আমরা এখানে হই হট্টগোল করলে কিন্তু বাজেট পাল্টে যাবে না। আমরা হই হট্টগোল করলে, এক সেকেন্ড শুভদীপ বাবু, আমরা হই হট্টগোল করলে রাজ্যের যারা যুবরা আছে, যারা একটা গঠনমূলক আলোচনা আপনাদের কাছ থেকে শুনতে চাইছে, আপনারা যুবদের নেতৃত্ব আপনাদের কাছ থেকে শুনতে চাইছেন, সেই গঠনমূলক আলোচনা শুনলে হয়তো তারা আগামী দিন ঠিক করবে যে ওরা আগামী দিনে কি করবে, রাজ্যের যুবকরা যুবতীরা, সেখান থেকে হয়তো তারা লক্ষ্যভ্রষ্ট হবে। তাই আপনাদের কাছে জানতে চাইছি, আমরা এক এক করে শুনবো যে কর্মসংস্থানের কথা যখন আমরা বলছি, শুভদীপ বাবু আপনার কাছে আমি আসছি পরে, আবার আমি একটু রানাবাবুর কাছে যাবো। রানাবাবু, আমরা যখন কর্মসংস্থানের কথা বলছি বা বিরোধীরা যখন বলছি যে কর্মসংস্থানের কোনো কিছুই উল্লেখ করা হয়নি বাজেটে, আপনি কি বলবেন? কিভাবে কর্মসংস্থান ব্যবস্থা করা হবে এবং এই বাজেটে কি পথ দেখানো হয়েছে? দেখুন, আমার যতটুকু জানা আছে, কর্মসংস্থান বলতে বিরোধীরা বর্তমানে যে বিষয়টা নিয়ে সবচাইতে বেশি চিৎকার করে, কর্মসংস্থান তো আমরা বলি, কিন্তু তারা কর্মসংস্থান বলে না। তাদের ভাষাটা হচ্ছে বেকার, যেই শব্দটা আমাদের সরকার আসার পর সম্পূর্ণরূপে আমরা মুছে দিয়েছি। আমাদের সরকারের সময়ে আমরা বেকার বলতে কোনো শব্দ নেই, আমাদের শব্দ হলো যে কর্মসংস্থান দিতে হবে। তো কর্মসংস্থান মানে তাদের ভাষায় হলো চাকুরি, সরকারি চাকুরি। সারা ভারতবর্ষে যদি আপনি দেখুন, সরকারি চাকুরি যে পরিসংখ্যানটা, সেটা মাত্র 6% লোক। সারা ভারতবর্ষে 6% লোক সরকারি চাকুরি করে, বাকিরা আত্মনির্ভর। এইবার আমরা সবসময় গুজরাট মডেল নিয়ে চিৎকার চেঁচামেচি করি, দেখুন গুজরাটে এই হচ্ছে ওই হচ্ছে। গুজরাট মডেলটা মূলত কি? সেখানে যে যারাই আছে শিক্ষিতরা, যারা কর্মসংস্থানের জন্য তৈরি হয়েছে, পড়াশোনা করেছে, তারা শিক্ষার পরে, উচ্চ শিক্ষা বলুন বা তাদের শিক্ষার পরে তারা আত্মনির্ভর হচ্ছে বিভিন্নভাবে। যেই সমস্যাটা বিগত দিনে আমাদের রাজ্য সৃষ্টির পর থেকে কংগ্রেসের জোট আমল এবং পরবর্তী সময় বামফ্রন্টের 25 এবং 10 বছরের সময়ে সবচাইতে বড় যে সমস্যাটা ছিল বেকারত্বের সমস্যা, যেটা তাদের ভাষায় যে তারা কর্মসংস্থান দিতে পারেনি, তাদের পিছনে লেলিয়ে হাঁটিয়েছে বেকারদের, জুতো ক্ষয় হয়েছে এক একজনের 15 থেকে 20 জোড়া, কিন্তু কোনো কিছু হয়নি। তাদের জন্য আমাদের সরকারের সময়ে বিভিন্ন জায়গায় আত্মনির্ভরের ব্যবস্থা। এই যে আপনি বললেন যে কেন্দ্রীয় সরকারের 131টা প্রকল্প, আপনাকে সুযোগ দেওয়া হবে, কেন্দ্রীয় সরকারের 131টা প্রকল্পের কথা আপনি বলেছেন এবং রাজ্য সরকারের 38টা প্রকল্প। এই যে প্রকল্পগুলো কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের, এই প্রকল্পগুলোতে কারা কাজ করবে? বৃদ্ধরা কাজ করবে? একদম না। শিশুরা কাজ করবে? একদম না। কারা কাজ করবে? যুবকরা, শিক্ষিতরা, যারা শিক্ষা নিয়েছে, উচ্চ শিক্ষা নিয়েছে, তারা কাজ করবে। এবং আজকে আমাদের রাজ্য আস্তে আস্তে, আমাদের সরকার সবেমাত্র 7 বছর পূর্ণ হলো এবং এই অল্প সময়ের মধ্যে বিগত দিনের সরকারের তুলনায় আমাদের সরকারে আসার পর থেকে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লাতে যুবকরা আত্মনির্ভর হয়েছে। আপনি খবর নিয়ে দেখতে পারেন, এটা আমার মুখের কথা নয়। এবং আত্মনির্ভর হয়েছে তারা বিভিন্নভাবে। ছোট ছোট ফ্যাক্টরি করেছে, কেউ বড় ধরনের কারখানা
ফ্যাক্টরি করার জন্য চিন্তাধারা নিচ্ছে। বিভিন্ন জায়গায় যারা কর্মসংস্থান করছে তারা সরকার থেকে একবার, দুবার, তিনবার করে লোন নিয়েছে। লোন 3 বার নিয়েছে মানে কি, প্রথমবার দ্বিতীয়বারের লোন নেওয়ার পর সে ঋণ পরিশোধ করেছে, তারপর লোন নিয়েছে। আজকে তারা বলতে পারবে যে বিগত দিনের সরকার মায়েদের জন্য, বোনেদের জন্য কোথাও কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করেছে? একদম করেনি। আজকে মায়েদের, বোনেদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে আমাদের সরকার। মোদিজি সবসময় বলে থাকেন আমাদের ছেলেরা, যুবকরা যেরকম আত্মনির্ভর হচ্ছে, আমাদের বোনেদের আত্মনির্ভর হতে হবে, আমাদের মায়েদের আত্মনির্ভর হতে হবে। এর জন্য তিনি লাখপতি দিদির কথা উল্লেখ করেছেন। এবং আপনারা দেখেছেন বিগত সপ্তাহে, মানে 10 থেকে 12 দিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ একটা ভাষণে বলেছেন এই রাজ্যের প্রায় 90,000 দিদিরা লাখপতি দিদি হবার লক্ষ্যে পৌঁছে যাবার উপক্রম হয়েছে। এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে তাদেরকে ট্রেনিং করানো হচ্ছে। এবং তারা আজকে যেই জমিতে 10 থেকে 12 জন লেবার লাগতো, তাদের কাছে তাদের ট্রেনিং করানো হচ্ছে। তারা এখন ড্রোনের মাধ্যমে তারা ওই জমিতে সেচের ব্যবস্থা করবে, সার সেচ করবে, জল সেচ করবে। মূলত 10 থেকে 12 জনের কাজ তারা একজন করবে। এই হলো লাখপতি দিদির অবস্থান। সারা ভারতবর্ষের যদি আপনি গোটা রাজ্যের সঙ্গে তাল মিলান তাহলে দেখবেন আমাদের দেশের, আমাদের রাজ্যের প্রত্যেকটা জায়গায় এখন লাখপতি দিদির জন্য আমাদের সরকার বিভিন্ন কাজ করছে। কি করছে? যে মেয়েদেরকে আত্মনির্ভর করতে হবে। কারণ বিগত দিনে লক্ষ্য করা গেছে যে পুরুষ শাসিত সমাজ যেটা আমরা বলতাম, সেই সমাজে মেয়েরা উপেক্ষিত হতো, আমাদের বোনেরা, মায়েরা উপেক্ষিত হতো। আজকে যেই জায়গায় আমাদের ঘর দেওয়া হয়েছে, আমাদের সরকার আসার পর 2,88,000 ঘর দেওয়া হয়েছে, তার 80% ঘর মায়েদের নামে, বোনেদের নামে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? ওই ঘর থেকে যেন তাকে আর না বের করতে পারে। এবং আমি একটু বলছি, আপনি নারী ক্ষমতায়নের কথা বলছেন, অবশ্যই আপনি আমাদের এজেন্ডা থেকে সরে গেছেন। আপনি নারী ক্ষমতায়ন, নারী ক্ষমতায়নের মধ্যে কিন্তু আত্মনির্ভর আছে, কর্মসংস্থান আছে। এখানে নারী ক্ষমতায়নের মধ্যে সুদীপ বাবু আছে, আরে নারী ক্ষমতায়নের মধ্যে আত্মনির্ভর আছে, ব্যাপারটা তো কর্মসংস্থান আছে। সবাই চিৎকার করলে হবে না। ব্যাপারটা হচ্ছে যে নারী ক্ষমতায়নের কথা উনি বলছেন, সেখানে আমরা যেহেতু কর্মসংস্থানের কথা বলছি, উনি বলছেন যে নারী ক্ষমতায়ন করার মাধ্যমে কিন্তু নারীদের কর্মসংস্থানের কথা উনি বলছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি আসছি, আপনার কাছে আসছি রানা বাবু, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করব, কারণ আমরা স্পেসিফিক ভাবে বুঝতে চাইছি যে আপনাদের কাছ থেকে যে বাজেট যখন আমরা বলছি, বাজেটে কি থাকে, বাজেটে কর্মসংস্থানের কোন দিকগুলো উল্লেখ থাকে। চলুন, সেটা কি সরকারি চাকুরি, বেসরকারি চাকুরি, বা কর্মসংস্থানের ব্যাপারটা আমরা যদি ব্যবসা ধরি, স্টার্টআপস ধরি, আমরা যদি এমএসএমই ধরি, বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের মাধ্যমে যে মানুষকে স্বাবলম্বী করে তোলার যে প্রক্রিয়া, সেগুলো ধরি, তাহলে কর্মসংস্থান আমরা কোনটাকে বলছি এবং কোনটা এবারের বাজেটে সেটা উল্লেখ করা হয়েছে, বা এবারের বাজেটের মাধ্যমে রাজ্যের যারা যুব শ্রেণীরা যারা রয়েছে, যুব সম্প্রদায়, তারা কিভাবে উপকৃত হবে, সেটা আমরা জানার চেষ্টা করছি আজকের গোটা টক শোতে। আমার একটা সিঙ্গেল এজেন্ডা। ওকে, সুদীপ বাবু, আপনি বলুন, বিকশিত ত্রিপুরা লক্ষ্য নিয়ে এবারের বাজেটে যে বিষয়গুলোর উপর প্রাধান্য দেওয়া হয়েছে, যেগুলো আমরা দেখছি, তাতে রাজ্যের যুবদের কর্মসংস্থান কতটা গুরুত্ব পাবে? আমি তো বললাম, যুবদের কর্মসংস্থান ব্যাপারটাই ওরা উড়িয়ে ফেলেছে বাজেট থেকে। উনি বললেন যে, আমি একটু ওনার কথাটা একটু আমি টেনে বলছি, যে উনি বললেন মহিলাদের ক্ষমতা দেওয়ার জন্য ওরা কাজ করছেন। আমরা দেখেছি বিগত দিনে সেলফ হেল্প গ্রুপের দ্বারা, বিভিন্ন স্কিমের দ্বারা বামফ্রন্ট সরকার মহিলাদের কর্মসংস্থান রুজি কিভাবে বাড়ানো যায়, মহিলারা যেভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজেরা আর্থিকভাবে ক্ষমতা পেতে পারে, তার জন্য বামফ্রন্ট সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প নিয়েছে। পূর্বাশা দেখুন, পূর্বাশাতে যেভাবে মহিলাদের ইন্ডালজ করা হয়েছে, তার মাধ্যমে মহিলাদের আত্মনির্ভর করা হয়েছে। ওরা বলছেন সেলফ হেল্প গ্রুপগুলোকে ওরা কি বানিয়ে রেখেছে আপনারা জানেন? সেলফ হেল্প গ্রুপগুলোকে শুধু বিজেপির মনে করে দিয়েছেন, বলবো আমি সেলফ হেল্প গ্রুপ নিয়ে বলবো, আপনি বলতে দেন। সেলফ হেল্প গ্রুপগুলোকে শুধু বিজেপির মিছিলে হাঁটিয়ে বিজেপির লোক বাড়ানোর জন্য ওরা কাজে লাগাচ্ছে। আপনি জানেন, বিজেপির লোকেরা সেলফ হেল্প গ্রুপে মেসেজ করে বলছে বিজেপির মিছিলে যেতে হবে, না হলে আগামী দিনে ঋণ দেওয়া হবে না, আগামী দিনে সুযোগ সুবিধা দেওয়া হবে না। এটাই তো বাস্তব। মহিলা সশক্তিকরণের নামে এটাই বাস্তব। আর মহিলা সশক্তিকরণের কথা বলছেন, দিনে দিনে মহিলাদের বিরুদ্ধে, মহিলাদের এগেইনস্টে যে ক্রাইম, সেই ক্রাইম ত্রিপুরা রাজ্যে বৃদ্ধি পাচ্ছে। তাদের নিয়ে কি করছে ওরা?
তা নিয়ে তো কোনো কথা নেই। মহিলাদের আপনি সরে গেলেন, আপনি সরে আবার এজেন্ডা থেকে আপনি যেটা বললেন যে কর্মসংস্থানে কি ব্যবস্থা করা দেখুন, হয়েছে? কর্মসংস্থানে কোনো ব্যাপার নেই। আমি বলছি আপনি যেটা বললেন যে কি হতে পারে। দেখুন এবারের বাজেট, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি সুদীপ বাবু। এবারের বাজেটে যে কথাগুলো বলা হয়েছে বা এই যে বিকশিত ত্রিপুরার কথা বলা হচ্ছে, সেখানে যে 6টা বিষয়ের উপর প্রাধান্য দেওয়া হয়েছে, কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার, স্কিল ডেভেলপমেন্ট এবং ক্যাপাসিটি বিল্ডিং, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, দীর্ঘস্থায়ী উন্নয়নের কথা বলা হয়েছে, ইজ অফ ডুইং বিজনেস, ব্যবসার সরলীকরণ এবং ইউজ অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড রিফর্মস, যে এখানে প্রযুক্তির ব্যবহার এবং সিটিজেন সেন্ট্রিক গভর্নেন্স, সুশাসনের কথা বলা হয়েছে। এবার প্রথম কথা হচ্ছে যে কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার, যখন আমরা পরিকাঠামো উন্নয়নের কথা বলছি, যখন আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা বলছি, আমরা যখন দীর্ঘস্থায়ী আমরা উন্নয়নের কথা বলছি, ইজ অফ ডুইং বিজনেস, ব্যবসা সরলীকরণের কথা বলছি, তাহলে এগুলোর সুবিধাভোগী কারা হবে? যখন কোনো ইনফ্রাস্ট্রাকচার হবে, যেমন ধরুন কথা একটা উদাহরণস্বরূপ বলছি, যে বলা হয়েছে যে এখানে কৈলাসহর এবং উদয়পুরে ইনডোর স্পোর্টস হল নির্মাণ করা হবে। এখন সেই যদি স্পোর্টস হল যদি নির্মাণ করা হয়, তাহলে সেখানে তো নিশ্চয়ই যখন নির্মাণ চলবে শ্রমিক ভাইয়েরা কাজ পাবে সেখানে নিশ্চয়ই। 1, 2 নির্মাণ হবার পর সেখানে কর্মী নিয়োগ হবে নিশ্চয়ই। সেখানে কারা নিয়োগ হবে? যুবরাই হবে নিশ্চয়ই। আমবাসা, ককবরক এবং কাকরাবনে ডিগ্রি কলেজ হবে, এটা উদাহরণ দিচ্ছি আমি। হ্যাঁ, এবং এই ডিগ্রি কলেজ নির্মাণের কথা বলা হয়েছে। এবং যদি সেগুলো যদি হয়, তাহলে সেখানেও একই রকম ভাবে নির্মাণ শ্রমিকরা যেমন কাজ পাবে, ঠিক হয়ে যাওয়ার পর যখন যদি শুরু হয় কলেজগুলো, সেখানে অবশ্যই নিয়োগ হবে শিক্ষক, মানে টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, দুপক্ষই নিয়োগ হবে। তাহলে এখানে কি পরোক্ষভাবে কর্মসংস্থানের কি কোনোভাবে সুযোগ সৃষ্টি হবে না? আমি বলছি, আপনি যেটা বললেন যে কনস্ট্রাকশনের কাজে ওরা লাগবে, ঠিক আছে, এটা কিন্তু সার্বিকভাবে একটা স্পেসিফিক সময়ের জন্য একটা দীর্ঘস্থায়ী, ওরা যেটা বলছেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্টের লক্ষ্যে যেভাবে একটা রুজি রোজগারের যে ব্যবস্থা করে দেওয়া, আপনি বললেন যে কি বলবেন ওদের নিয়োগ হবে, বা আমি তো আপনাদের এই যে খালি পদগুলা, কিছু শিক্ষা দপ্তরে খালি পদগুলা দেখালাম রিসেন্টলি, এই খালি পদগুলাতেই তো ওরা নিয়োগ করেননি। ওরা যদি সেগুলোই তো করতে পারছে না, ওরা বলছে এগুলো খুললে নিয়োগ হবে। নিয়োগ আপনি দেখুন না, এই যে আমাদের যে এমবিবি ইউনিভার্সিটি কি দশা, শুধু 2-3টা ফ্লোরের মধ্যে একটা ফ্লোরে 2টো ফ্লোরে ক্লাস চলছে, বাকিটা হোস্টেল। আমাদের একটা ইউনিভার্সিটি, যেটা আমরা আমাদের যিনি লাস্ট রাজা মহারাজা বীর বিক্রম বাহাদুরের নামে আমরা বামফ্রন্ট সরকার খুলেছিল, তখন ওরা বলেই থাকেন যে বীর বিক্রম মানিক্যকে কেউ সম্মান দেয়নি, বামফ্রন্ট সরকার ওদের নাম মুছে ফেলতে চেয়েছিল ওরা এবং ওদের শরিক টিপ্রামথা বলে থাকেন। তো আমরা সেই ইউনিভার্সিটি তৈরি করেছিলাম, সেখানে প্রচুর ভ্যাকেন্সি, আপনি ত্রিপুরা রাজ্যের সবগুলো ডিপার্টমেন্ট খুলে দেখুন না, হাজারো ভ্যাকেন্সি, সেগুলো তো ওরা নিয়োগ করার কোনো পদক্ষেপ আমরা দেখছি না। আপনারা বলছেন খুললে নিয়োগ হবে, সেই নিয়োগ হবে গ্যারান্টি তো রাজ্যের যুবরা পাচ্ছে না। আপনি দেখুন না, টেট আপনারা বলছেন পরীক্ষা পাশ করে যারা পাশ করেছেন তারা মুখ্যমন্ত্রী বাড়ির সামনে ধর্ণা দিতে হচ্ছে, কেন? আমি চাকরির পরীক্ষা পাশ করেছি, আমি নিয়োগ পাবো, এটা আমার অধিকার। আমি নিয়োগের ক্ষেত্রে আপনি রানাবাবুর উত্তরটা নিয়ে নিই। রানাবাবু, অবশ্যই এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলছে বা বিভিন্ন যে ডেভেলপমেন্ট ওয়ার্কস গুলো হবে, সেগুলো হওয়ার পর নির্মাণ শ্রমিকরা যেমন কাজ পাবে, এবং হওয়ার পর বলা হচ্ছে যে সেখানে তো অনেকেই কাজ পাবেন, সেখানে যখন শুরু হবে ডিগ্রি কলেজ বলুন বা স্পোর্টস ইনডোর কমপ্লেক্স বলুন, তাহলে সেখানে তো হবে। কিন্তু তার আগেই যেই শূন্য পদগুলো আছে বিভিন্ন দপ্তরে, সেগুলো পূরণ করা হচ্ছে না, বা যারা এখনো কাজ চাহিদা আছে তাদের কাজ দেওয়া হচ্ছে না, তাহলে কি বলবেন? দেখুন, সবচেয়ে প্রথমে উনি বামফ্রন্টের প্রতিনিধি, আমার প্যানেলিস্ট যিনি আছেন প্রতিনিধি হয়ে আসছেন, উনি আসার আগে বোধহয় উনার যারা দলীয় নেতাকর্মী নেতারা আছেন, হ্যাঁ বলছি, কেন বলছি আমি, জিজ্ঞেস করে আসেননি, কারণ উনারা হয়তো বলতেন দেখো রে বাবা তুমি সবকিছু নিয়ে কথা কইও, নিয়োগ নিয়ে কথা কইও না, এটা কইতো তেলিয়া কইতো, কারণ তাদের লজ্জা থাকা উচিত। তারা 10,323-এর মতন একটা বিশ্রী কাজ এই ত্রিপুরা রাজ্যের মধ্যে করছে, এবং এই 10,323 পরিবার আজকে ভুক্তভোগী, বিগতকালকে ভুক্তভোগী ছিল, আগামী দিনেও ভুক্তভোগী থাকবে। লজ্জা থাকার কথা তাদের। আর আজকে তারা নিয়োগের কথা বলছে, আপনার কথা মনে পড়ে এখন, ঘুমাঘুমাকে চালানা, ঘুমাঘুমাকে চালিয়ে যাচ্ছে ত্রিপুরার মানুষ, কিচ্ছু পায়নি।
বিশ্ব হিমন্ত বিশ্ব শর্মার সেই প্রেস কনফারেন্স ঘুমাকে চালানা, ওরা কি করলো? ওরা তো বললো যে দেবে চাকরি, ভিশন ডকুমেন্টে ওদের প্রমিস ছিল, ওরা কি করলো? শুভদীপ বাবু রানাবাবু, তাহলে আপনি বলছেন যে চিৎকার করে মনে করছে ক্যামেরার সামনে উনি বড় কথা বলবেন। 10,323 আগামী দিনও তাহলে ভুক্তভোগী হবেন, তাহলে মানে 10,323 দেখুন আমি একে একে আসছি। বলুন না, ওরা তো বলেছিল চাকরি দেবে, দেয়নি কেন চাকরি? ওরা বলুন না। ওকে রানাবাবু, আমরা ভুল করেছি, আমরা সরকারের বাইরে, জনগণ আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, ওদেরকে ভোট দিয়ে এনেছে, ওরা কি করেছে? ওরা ওদের প্রশ্নের উত্তর দিন। শুভদীপ বাবু বলুন। রানাবাবু, উনি মনে করছে অন ক্যামেরায় রাজ্যের মানুষের সামনে চিৎকার করলেই উনি ভীষণ বড় হয়ে যাবেন, দলীয় কর্মীরা ওদের সমর্থনে আসবে, এরকম না বিষয়টা। যদি ওরা যে উনি যে কিছুক্ষণ আগে চিৎকার করছেন মহিলা সশক্তিকরণ নিয়ে, যদি মহিলারা ওদের দিকে সশক্তিকরণ থাকতো বা ওদের দিকে আকৃষ্ট থাকতো, তাহলে বিগত যে প্রত্যেকটা ভোটের যদি পরিসংখ্যান দেখেন যে বিজেপি সরকার মহিলারা যেই পরিমাণে ভোট দিয়েছে বিজেপি সরকার, সিপিএম কংগ্রেসের যে জোট আছে আমাদের কাছে ধারেও নেই। আচ্ছা যাই হোক, উনি কিছুক্ষণ আগে বললেন যে ভোটের কথাটা বলতে হবে আপনাদের দুজনকে আবার আমি এজেন্ডায় ফিরে আসি। হ্যাঁ আমি না উনি এসএসজি গ্রুপ নিয়ে কথা বলেছেন, আমার একটু বলতেই হবে। বলুন। ওদের নেই তো এজেন্ডাতে কিছু ওদের। ওকে, এসএসজি গ্রুপ নিয়ে কথা বলেছেন। আসবো আপনার কাছে। 2018-তে যখন সিপিএম সরকার এই রাজ্য, আমি সবসময় বলি যে এই রাজ্য থেকে গেল, তখন মোটামুটি 3,500-এর মতন এসএসজি গ্রুপ ছিল এই রাজ্যের মধ্যে। আজকের দিনে টিএলএম দপ্তরে গিয়ে খোঁজ নিয়ে দেখুন, আমাকে জিজ্ঞেস করতে হবে না, ক্যামেরার সামনে চিৎকার করতে হবে না, 49,000 ছাড়িয়ে গেছে এসএসজি গ্রুপের সংখ্যা। ঠিক কেন হলো? তারা কি এমনিতেই যে আমরা মিছিলের মতন তাদের সঙ্গে গিয়ে লাইন ধরলাম, এসএসজি গ্রুপে আমার নাম লেখান, আমার নাম লেখান, এরকম তো নিশ্চয়ই নয়। এবং খবর নিয়ে দেখবেন বেশিরভাগ এসএসজি গ্রুপের মহিলারা, মায়েরা, বোনেরা 2-3বার তারা লোন নিয়েছে। আমি তো একটু আগে বললাম যে 2-3বার লোন কখন নেয়? ব্যাংকে প্রথমবার দ্বিতীয়বার পরিশোধ করলেই তো 2-3বার লোন নেয়। এবং প্রত্যেকটা জায়গায় তারা ছোট ছোট ফ্যাক্টরি খুলছে, এই যে প্রত্যেকটা জায়গায় তারা ছোট ছোট ফ্যাক্টরি করছে যার যার ঘরের ভিতরে বা ছোট একটা জায়গায়। তো এটা হলো আমাদের রাজ্যের উন্নয়ন। দেখুন উন্নয়ন আগে যদি থাকতো, বিগত 6-7টা নির্বাচনে আপনাদেরকে এই রাজ্য থেকে আঙ্গুল দেখাবেন না, আপনি আঙ্গুল দেখাবেন না, আপনি আঙ্গুল দেখার মতন কেউ না। নির্বাচন টানলে আমিও টানবো। কি নির্বাচন আপনারা করেন আর করেছেন সেটা রাজ্যের মানুষ জানে। শুভদীপ বাবু, আমরা একটু এজেন্ডায় থাকি। আমরা কর্মসংস্থান, যুবরা বসে আছে যারা কাজ পায়নি, যারা কাজ করছে না, আগামী দিন কিভাবে রোজগার করে সরকার, আমি বলছি দেখুন সরকারের বাজেট হোক বা অন্যান্য যেভাবে হোক, কিভাবে যুবরা কাজ করে সংসার প্রতিপালন করবে সেদিকে তাকিয়ে আমি বলছি। দেখুন যুবকদের খুব বেশি একটা বুঝাতে হয় না। কেন বুঝাতে হয় না? কারণ স্বভাবতই তারা শিক্ষিত থাকে, হায়ার এডুকেটেড থাকে, এবং সবচেয়ে বড় বিষয় হলো আজকালকে প্রত্যেকটা যুবকের হাতে স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন আছে। এই স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে তাকে গিয়ে কানে কানে বলতে হয় না, দরজায় কড়া নাড়িয়ে বলতে হয় না, ভাই দেখো আমরা তো এই কাজ করব, আমরা এই কাজ করেছি, বিগত দিনের সরকার এটা করতে পারেনি, এটা বলতে হয় না। কারণ তারা এই স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে, এবং শিক্ষিত যেহেতু, তারা খুব সহজেই জানতে পারে যে বিগত দিনের সরকার এই রাজ্যের উন্নতির জন্য কি কি করেছে আর আজকে কোথায় আছে এই রাজ্যটা। এবং যেই সরকার আগরতলা পর্যন্ত রেল আনতে পারেনি, আজকে সাবরুম পর্যন্ত রেল চলে গেছে, 20টার উপরে ন্যাশনাল রেল সারা ভারতবর্ষে চলছে, এবং 9টা জাতীয় স্তরের জাতীয় হাইওয়ে এই রাজ্যের বুকে আছে। তো যুবকরা এটা পরিসংখ্যানটা ভালো করেই বুঝে। তো সেই জন্য আজকের দিনে যুবকদের রেল আগরতলা অবধি আগিয়ে এসেছিল, সাবরুম অবধি না, ওরা মিটার গেজ এসেছিল, বট গেজ আনতে পারেনি। ঠিক আছে, তো যাই হোক, তো এটা হলো রাজ্যের উন্নয়ন। তো প্রত্যেকটা জায়গায় সুবিধা বাবু আমরা আবার এজেন্ডা থেকে ঘুরে গেলাম, আসলে প্রত্যেকটা জায়গায় উনি আমাকে ইন্টারাপ্ট করছেন, অথচ ওনার বলার কোনো ভাষা থাকবে কেন? এই রাজ্যের মানুষ বারংবার ওদেরকে এই রাজ্য থেকে উৎখাত করেছে, বলার কোনো ভাষা থাকবে। দেখুন এই রাজ্যের প্রত্যেকটা জায়গায় যুবকরা এই আমরা কর্মসংস্থান নিয়ে কথা বলছি, আজকে রাজনীতি নয়। বলুন সুবিধা বাবু। দীপেন্দা, উনি আমার শাসক দলের যিনি
প্রতিনিধি, ওনার থেকে আমি না শুধু যারা আজকে আপনাদের টিভির পর্দায় যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন, ওরা জানতে চাইছেন যে আগামী দিনে তাদের কি কর্মসংস্থান হবে এবং রাজ্যের বিভিন্ন যে সরকারি দপ্তর বলুন সেগুলোতে যে রকমের একটি ভ্যাকেন্সি আছে, যে পরিমাণে ভ্যাকেন্সি আছে, তা কিভাবে ফুলফিল হবে। ওকে, সুবিধাবাবু, তাহলে আমার এখানে একটা প্রশ্ন আছে, আপনারা কি কর্মসংস্থান বলতে কি মানে আমি নিয়োগের বিপক্ষে কথা বলছি না, রানা বাবু এক সেকেন্ড, নিয়োগের বিপক্ষে আমি কথা বলছি না, আমি রায় দেবার কেউ নই, মানুষ রায় দেবে, শেষ কথা। কিন্তু আমরা যখন কর্মসংস্থান বলছি তখন সেখানে সরকারি নিয়োগ ছাড়া অন্য কোন কর্মসংস্থান নিয়ে কি আপনারা ভাবেন বা ভাবতে পারেন? আমরা ভাবি কিন্তু সেই রকম ভাবে রাজ্য সরকারের কোনো, উনি যেটা বললেন সেই রকমের কোনো বড় উদ্যোগ আমরা দেখছি না। আমি বলছি বর্জননগরে ফ্যাক্টরিগুলা, কোনো নতুন ফ্যাক্টরি আসলো না, যে আগের বামফ্রন্ট আমলে যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলো চলছে, নতুন কোনো ফ্যাক্টরি আসলো না। রাজ্য সরকারের কোনো পদক্ষেপ নেই সেগুলোকে ডেভেলপ করা। আগামী দিনে বর্জননগর বামফ্রন্ট সরকার যতটুকু ডেভেলপ করে গেছে, তারপরে নতুন কোম্পানি এনে সেটাকে এস্টাবলিশ করে কিভাবে যুবদের কর্মসংস্থান দেওয়া যায় এবং আত্মনির্ভরের ক্ষেত্রে উনি যেটা বললেন যে লোন নিচ্ছেন, ফিরিয়ে দিচ্ছেন, আপনি বাজারে গিয়ে যদি যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন যারা দোকান দিয়েছেন, এখন বাজারে এত বেহাল অবস্থা, তারা যে দোকানটা দিচ্ছেন সেই দোকানটা যে লোন, ওরা বলছেন তো লোন নিয়ে দোকান দিচ্ছেন, সে দোকানটা চালিয়ে রাখা একটা বেহাল দশা হয়ে দাঁড়িয়েছে রাজ্যের যুবকদের জন্য। ওকে, দাঁড়াও, এই যে শিল্পনগরীতে বা বর্জননগর বলুন বা বিভিন্ন শিল্পনগরীগুলোতে ছিল, সেখানে শিল্প প্রতিস্থাপন হয়নি বিজেপির আমলে। আমি বলছি এটার পুরো পরিসংখ্যান আমার কাছে আছে। এখন বলছি যে এই যে বিজেপি যেটা বারবার বলছে যে অন্যান্য সেক্টরে, যেমন ট্যুরিজম সেক্টরে ডেভেলপমেন্ট করা হচ্ছে, সেখানে করা হচ্ছে, সেখানে রাজ্যের যুবরা কতটা কর্মসংস্থানের ব্যবস্থা পাচ্ছে এবং সেই তুলনায় যদি শিল্প স্থাপন করা যেত তাহলে কতটা পেত? আমি বলছি বর্জননগর নিয়ে আমার কাছে পরিসংখ্যানটা পুরো মাত্রায় আছে, ওনার কাছে নেই, থাকার কথাও না, কারণ তারা ওই বিষয় নিয়ে কোনো চর্চাই করতেন না। দেখুন, রেজিস্ট্রেশন করা আছে, ওদের সময়ে রেজিস্ট্রেশন করা ছিল বর্জননগরে 269টা কোম্পানির রেজিস্ট্রেশন করা ছিল, কিন্তু যখন আমাদের সরকার আসলো ওইখানে গিয়ে পাওয়া গেল 86টা ফ্যাক্টরি। এবং 86টা ফ্যাক্টরির মধ্যে প্রত্যেকটা ফ্যাক্টরি সারা ভারতবর্ষ, সারা ত্রিপুরা রাজ্যের, গোটা রাজ্যের প্রত্যেকটা ফ্যাক্টরি শুধুমাত্র ছিল এই যে ধূপকাঠি যে বানায়, ধূপকাঠির সোলার ফ্যাক্টরি ছিল। এবার আমরা যখন জানতে পারি, বলতে আমাদের সরকার আসার পর, যে বাকি ফ্যাক্টরিগুলো উধাও কেন হয়ে গেছে, বাকি ফ্যাক্টরিগুলোর উধাও হয়ে গেছে এই কারণে পরবর্তী সময় তাদের যে কথা ছিল যে চাঁদাবাজদের কারণে ওই এলাকায় যিনি বিধায়ক ছিলেন বা যারা কর্মীরা ছিলেন, দলীয় কর্মীরা, সিপিএম এর যারা তুল্লাবাজ করত, তারা তাদের মতন চাঁদাবাজদের কারণে, তুল্লাবাজদের কারণে সমস্ত ফ্যাক্টরি চলে গেছে। আমাদের সরকার আসার পর এখন যদি আপনি টিআইডিসি তে গিয়ে খবর নিন, আপনি দেখতে পারবেন প্রায় 400-র উপরে ফ্যাক্টরি রেজিস্ট্রেশন হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় 250-র মতন, 86টা থেকে 250-র মতন ফ্যাক্টরি সারা ত্রিপুরার যে ছোট বড় ফ্যাক্টরি অলরেডি চালু আছে। এবং বিভিন্ন ছোট বড় ফ্যাক্টরিগুলোতে শুধুমাত্র এরকম নয় যে বহিরাজ্যের থেকে বড় বড় শিল্পপতিরা আসছেন এখানে ফ্যাক্টরি করছেন, না, আমাদের রাজ্যেরও বিভিন্ন উদ্যোগপতিরা বিভিন্ন জায়গায় তারা এই ফ্যাক্টরিগুলোতে তাদের মালিকানা আছে। এবং এরকমও আছে একজন মালিকানা 2 থেকে 3টে ছোট ছোট ফ্যাক্টরি সে চালাচ্ছে। এবং এই রাজ্যের বুকে, যেটা আপনি বললেন কিছু এক্ষুনি যে আমাদের ট্যুরিজমের কথা, ট্যুরিজম সম্বন্ধে এই বিগত দিনের সরকারের চিন্তাধারা যে এই রাজ্য ট্যুরিজম হতে পারে, এটা একটা পাহাড়ি রাজ্য, এই ধরনের ওদের চিন্তাধারা ছিল। আমাদের সরকার আসার পর এবং বর্তমানে আমাদের যিনি ট্যুরিজম মন্ত্রী যিনি আছেন শ্রদ্ধেয় সুশান্ত চৌধুরী, উনি আসার ট্যুরিজম মিনিস্টার হবার পর থেকে এই রাজ্যের বুকে ট্যুরিজমের একটা মানে কি বলবো, এই রাজ্যকে এখন সারা ভারতবর্ষ নয় সারা বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে। আমাদের মাতাবাড়ি বলুন, আমাদের ডুম্বুর বলুন, আমাদের নারকেল কুঞ্জ বলুন, আমাদের ছবি মুড়া বলুন, ঊনকোটি বলুন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে। এবং আপনি যদি লক্ষ্য করেন আমাদের যে পরিসংখ্যান আছে যে বহি বিশ্ব থেকে যে টুরিস্টরা এই রাজ্যের বুকে কখনো আসতো না, এখন বহি বিশ্বের টুরিস্টরা এই রাজ্যে পদচারণা করে, এটা আমাদের কাছে উদাহরণস্বরূপ। আপনি কিছু বলতে চাইছেন? দেখুন, ওনারা যেটা বলছেন ট্যুরিজম ডেভেলপমেন্ট, আমরা দেখেছি ট্যুরিজম ডেভেলপমেন্ট কিরকম হয়েছে। হ্যাঁ,
ওনারা আমরা যে পরিকাঠামো ছেড়ে গেছিলাম সেটাকে আরেকটু সাজিয়ে তুলেছেন। এটাই ওদের মানে ট্যুরিজম ডেভেলপমেন্ট। আর ট্যুরিজম ডেভেলপমেন্টের নামে শুধু ট্যুরিজম হাব করে ওই আস্তাবল ময়দানে প্রোগ্রাম ছাড়া ওরা আর কোনো ডেভেলপমেন্ট কিছুই করেনি। আর আমরা যেটা করে গেছিলাম সেটাকে একটু জাস্ট সাজিয়ে গুছিয়ে তুলেছে। ইনফ্যাক্ট মানে ওই কথাই আছে না, ওরা যে বলে সব সময় বীজটা আমরা লাগিয়ে গেছি, গাছটা বড় হয়েছে, একটু জল দিয়েছে বলে এটা ওদের কৃতিত্ব। ওকে, চলুন আমরা গতবারের শিক্ষা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। গতবারের শিক্ষা ক্ষেত্রে, কারণ যেহেতু আমরা যুবদের কর্মসংস্থান নিয়ে কথা বলছি, এখন বলা হচ্ছে যে যুব সম্প্রদায়ের অবশ্যই বাণিজ্যিক উদ্যোগের স্পৃহা তৈরি করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেবার কথা বলা হয়েছে এবারের বাজেটে। এখন বিভিন্ন ধরনের স্টার্ট আপ কতটা আগ্রহী হচ্ছে রাজ্যের যুবরা, সেটা একটা বিরাট বড় বিষয়, কিন্তু যে বিভিন্ন ধরনের স্টার্ট আপে বা এমএসএমই উদ্যোগ নিতে কতটা রাজ্যের যুবরা কতটা সেখানে উদ্যোগী হচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি শিক্ষাক্ষেত্রে দেখি, গতবারে ৫,৫০৮.৬৩ কোটি টাকা বরাদ্দ ছিল এবং এবার বরাদ্দ রাখা হয়েছে ৬,১৬৬.১৯ কোটি টাকা, অর্থাৎ প্রায় ৬৫৭ কোটি টাকা বাড়ানো হয়েছে। তাহলে আগামী দিনে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যুবদের মানে উদ্যোগে বিভিন্ন বাণিজ্যিক উদ্যোগে স্পৃহা তৈরি করার জন্য হোক বা তাদের স্বাবলম্বী করে তোলার জন্য হোক, তাদের ক্ষমতায়নের জন্য হোক, তাহলে সেটা কিভাবে এই শিক্ষা কাজে আসবে এবং শিক্ষার জন্য তার জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে, কি মনে করেন? শুধু আমি আবারও বলছি একটা জিনিস, ওরা বলছেন যে মানে ক্ষমতায়নের জন্য ওরা স্কিল ডেভেলপমেন্ট করবেন, ঠিক। স্কিল ডেভেলপমেন্টের পরে কি, স্কিল ডেভেলপমেন্ট পরে ওরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবেন, কিন্তু ওদের জন্য রোজগারের ব্যবস্থাটা ওরা করতে পারবে কি? কারণ এরকমের ভূমিকা আমরা কিন্তু বিগত 7 বছরে আমরা দেখতে পাইনি। আমি 2-3টা জিনিস আবার কেন কর্মচারীদের দিকে ঢুকছি, কারণ শিক্ষা যখন আপনারা বলছেন, শিক্ষার মধ্যে সেই একটা ভ্যাকেন্সির ব্যাপারটা তো থাকছে। আমি আপনাকে বলছি, বিগত দিনে আপনারা যদি দেখেন যে আমাদের যে ডিগ্রি কলেজগুলো আছে সেখানে 2022-23-এ পার্মানেন্ট ফ্যাকাল্টি ছিল 763। এবার 2024-25-এ সেটা এসে দাঁড়িয়েছে 7015। আপনারা যদি কন্টেক্সচুয়াল গেস্ট লেকচারারদের কথা বলেন, এই যে ওরা যে পিজি কোর্স শুরু করেছেন, পিজি কোর্সের মাধ্যমে পিজি কোর্সে কি হচ্ছে, ওরা পিজি কোর্সের জন্য কোনো ফ্যাকাল্টি সেইভাবে নেই, হয়তো একজন আছে। দেখা যাচ্ছে আমাদের যুবকদের যারা হয়তো দেখুন বেকারত্বের কারণে ওরা হয়তো গেস্ট লেকচারার বা কন্ট্রাকচুয়াল লেকচারের কাজ করছেন, তাদেরকে ইউজির কন্ট্রাকচুয়াল লেকচার বানিয়ে ওদেরকে দিয়ে পিজির ক্লাসও করানো হচ্ছে। ইউজিসি গাইডলাইন অনুযায়ী প্রতিটি গেস্ট লেকচারারদের পার ক্লাস 1500 টাকা করে দেওয়া উচিত। রাজ্য সরকার কত দিচ্ছে? রাজ্য সরকার দিচ্ছে কত? 500 টাকা পার ক্লাস। আমরা দেখছি 20,000 থেকে 30,000। এটাও তারা কি করছে, প্রতি মাসে ওদের টাকা ঢুকছে না, কখনো 2 মাস, কখনো 3 মাস পরে ওদের টাকা ঢুকছে। তাহলে যে গরিব আমাদের শিক্ষিত যুবকরা যারা পেটের দায়ে বা সংসার পরিচালনার জন্য যারা কন্টেক্সচুয়াল বা গেস্ট লেকচারার হচ্ছেন, তাদের সংসার যারা ওইটার উপরে ডিপেন্ড করে সংসার চালাবেন, তাদের সংসার চলবে কিভাবে যদি আপনারা 2-3 মাস পরে পরে এভাবে টাকাটা দিচ্ছেন? এক মিনিট, আমি সময় ফুরিয়ে যাচ্ছে, আর একটু দ্রুত। এবং রিয়েলিটিতে আপনারা যদি দেখেন এখন ক্লাস কি করছে, আমরা বলা হচ্ছে যে ক্লাস দেওয়ার পরে 20,000 30,000, আবার আমরা রিয়েলিটি যদি চেক করে দেখছি গেস্ট লেকচারাররা কত পাচ্ছেন, 10 থেকে 15,000 ক্লাস অনুযায়ী। কারণ কি হচ্ছে, ওদের ক্লাস কম করে দেওয়া হচ্ছে প্রতিবারই, যে রকমের ক্লাস পাওয়া দরকার সেই রকমের ক্লাস ওরা পাচ্ছেন না। এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছেন, কিন্তু রাজ্যের এখনের যে আমাদের যে শিক্ষার ব্যবস্থা, যে শিক্ষক স্বল্পতা, কর্মচারী স্বল্পতা শিক্ষা দপ্তরে আছে, তাকে পূর্ণ করতে হবে। আগামী দিনে যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেখানে কিভাবে ছাত্রদের আরো টেনে আনা যায়, সে স্কুলের প্রতি আকর্ষিত করা যায়, সেই দিকে রাজ্য সরকারের যে ভূমিকা, সে ভূমিকা ত্রিপুরার মানুষ এই বাজেটে দেখেনি। এবং যুবদের জন্য চাকরি বলুন, মানে কর্মসংস্থানের কথা বলুন, আমি বারবার বলছি, ওরা যতই গলার চিৎকার করে বলুক, এটা নেই, কোনোভাবে নেই। রাজ্যের যুব সমাজ হতাশ, কর্মসংস্থানে কোনো ব্যবস্থা নেই এবারের বাজেটে। আপনার বক্তব্য? শিক্ষা নিয়ে কথা বলছিলেন, আমি শিক্ষা নিয়ে একটু কথা বলি, আমার সময়, হ্যাঁ অল্প সময় বলবো আমি।
দেখুন, শিক্ষা নিয়ে কথা বললে তো লম্বা চূড়া বলতে হয়, তবু আমি বলছি সাধারণ বিষয়গুলো, যে বাজেটে শিক্ষার বিষয়টা, যে ওমেন্স কলেজকে ওমেন ইউনিভার্সিটি করা হবে, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি করা হচ্ছে, নিউ ডিগ্রি কলেজ আমবাসা, কাকরাবন, করবুকে করা হচ্ছে, সমস্ত মহকুমাগুলিতে উচ্চ শিক্ষার জন্য সায়েন্স অ্যান্ড ইংলিশ কোচিং সেন্টার এবং হায়ার শিক্ষক নেই। আমি বলছি কথা কম বলুন। তারপরে হাপানিয়াতে কম্পিউটার বেসড 1000 কম্পিউটার দিয়ে হাপানিয়াতে সারা ভারতবর্ষের যে কম্পিটিটিভ এক্সাম এগুলো এখন আমাদের রাজ্যে নেওয়া হবে, এবং 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 ডেন্টাল কলেজ নির্মাণ হয়েছে আমাদের রাজ্যে, এবং যেটা আমাদের রাজ্যের জন্য কোনোদিন কেউ সাথে স্বপ্ন কল্পনা করতে পারেনি, ফরেন্সিক কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, এটা এই রাজ্যের পালকে একটা নতুন একটা জুড়েছে। তো এই যে উন্নয়নগুলো, এই রাজ্যের বামফ্রন্ট সরকার যখন ছিল তখন কলেজের সংখ্যা ছিল 49টা। আজকে এই রাজ্যে কলেজের সংখ্যা প্রাইভেট সরকারি মিলে এই রাজ্যের বুকে সম্ভবত আমার যতটুকু জানা আছে 123টা প্রাইভেট এবং সরকারি মিলে কলেজ রয়েছে। তো এই যে বিষয়টা, এই যে পরিসংখ্যানটা, এটা মানে কি এই রাজ্যের বিভিন্ন বিনিয়োগকারীরা যারা শিক্ষার আলো দেখছে এই রাজ্যের যুবকদের মধ্যে, তারাই তো এই রাজ্যের মধ্যে বিনিয়োগ করছে এবং শিক্ষার ব্যবস্থাকে উন্নত করার জন্য, এর মানকে উন্নত করার জন্য তারা কলেজ ইউনিভার্সিটি খুলছে। তো এই যে বিষয়টা আমাদের রাজ্যের বুকে আগের সরকারের সময় কখনো হয়নি, এই রাজ্যের মানুষ কখনো দেখতে পায়নি, এবং আজকের দিনে শিক্ষার মান যেইভাবে উন্নত করেছে আমাদের বর্তমান সরকার, প্রতিটা জায়গায়, এবং এটা আগামী দিনে আলোচনা করব। আজকে অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, এবং শিক্ষাটাই যখন উন্নতি হবে তখনই তো সে কর্মসংস্থানটা ভালো জায়গায় পাবে, ভালো হবে। সুদীপ বাবু, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য। আমরা কর্মসংস্থান নিয়ে আজ আলোচনা করছিলাম। যুবরা আজকের এই আলোচনা থেকে কোনো দিশা পেলেন কিনা তা অবশ্যই আপনারা বলতে পারবেন। তবে আমরা শিক্ষা হোক, কৃষি হোক, স্বাস্থ্য হোক, এবারের বাজেটে কোন ক্ষেত্রে কি দিশা দেখানো হয়েছে এবং এবারের বাজেটে কোন ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং আগামী দিনে কোন কোন ক্ষেত্রে রাজ্যের যুবরা কি কি আগামী দিনে আশা করতে পারে, তা অবশ্যই অন্যান্য আলোচনা থেকে বেরিয়ে আসবে। তবে আজকের জন্য অসংখ্য ধন্যবাদ। রানাবাবু আপনাকে ধন্যবাদ, সৌদীপ বাবু আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, বিরোধীরা রাজ্যের যুবদের কর্মসংস্থান নিয়ে বারবার সরকারের তীব্র সমালোচনা করছে। তাদের দাবি, বিজেপি বছরে 50,000 চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল। তাদের দাবি, রাজ্যে দিন দিন বেকার বাড়ছে। এদিকে শাসক দল বলছে রাজ্যের যুবদের কর্মসংস্থানের জন্য আন্তরিকভাবে কাজ করে চলেছে সরকার। তবে এবারের বাজেটে যুবদের কর্মসংস্থানের পথ কতটা সুগম হবে তা সময় বলবে, সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।